আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো প্রাণঢালা শুভেচ্ছা। তো ভাই, বিরাট একটা দুঃসংবাদ রয়েছে আপনাদের জন্য, বিরাট একটা দুঃসংবাদ। এবং এই দুঃসংবাদটা আসছে হলো ওই আমাদের শেখ হাসিনা ম্যাডামের কাছ থেকে না, আসছে হলো হিউম্যান রাইটস ওয়াচের কাছ থেকে, অর্থাৎ দেশের বাইরে কারো কাছ থেকে। তো হিউম্যান রাইটস ওয়াচে যারা পত্রপত্রিকা পড়েন বা জানেন বুঝেন, তারা কম বেশি বুঝেন যে অন্তত এই হিউম্যান রাইটস ওয়াচে কী জিনিস, এই কী মাল, বুঝছেন? হিউম্যান রাইটস ওয়াচ কী মাল এটা কম বেশি আপনারা জানেন। এটা হলো একটা বেসরকারি সংস্থা। তো এদের কাজ হলো কোনো দেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, মায়ের গোতা কিলঘুষি হচ্ছে কি না, বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে কি না, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী যারা আছে তারা অন্যভাবে মানুষকে উঠে নিয়ে যেতেছে কি না, আয়না ঘরে আটকে রাখতেছে কি না, হত্যা, খুন, ধর্ষণ এগুলো হচ্ছে কি না, এবং সরকার এগুলোর বিরুদ্ধে কী অ্যাকশন নিচ্ছে, যথেষ্ট অ্যাকশন নিচ্ছে কি না, তো এগুলো ওয়াচ করা হলো তার কাজ। তো অর্থাৎ যে নিরীহ মানুষ আছে, ইনোসেন্ট পিপল আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে ইনোসেন্ট পিপল আছে, গরিব নিরীহ সাধারণ মানুষদের যে মানবাধিকার, বুঝছেন? তো সেই মানবাধিকার, সেই মানুষ হিসেবে তার যে অধিকার, সেটাকে সুনিশ্চিত করার জন্য হিউম্যান রাইটস ওয়াচ পৃথিবীর সব দেশে কাজ করে থাকে। তো এখন মনে করেন এই হিউম্যান রাইটস ওয়াচকে যত কঠিন দেশই হোক না কেন, যত বড় ডিক্টেটর থাকুক না কেন, সেটা নর্থ কোরিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, ইরান হোক, যেখানে হোক না কেন, তারা কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচকে বাপের চাইতেও ভয় পায়, বাপের চাইতেও ভয় পায়। কারণ হিউম্যান রাইটসের একটা খারাপ রিপোর্ট যদি বলে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই সুনির্দিষ্ট কারণে এই জিনিসগুলো লঙ্ঘন হয়েছে, তো এই রিপোর্টটা সারা দুনিয়ার মানুষ দেখে। এবং এই রিপোর্ট যদি দেখে ওই যে আপনার কিম জং যদিও দেখে, নর্থ কোরিয়া থেকে যদি মিস্টার কিমও যদি এই নিউজ দেখে যে বাংলাদেশে কোনো একটা সাধারণ মানুষকে, কোনো একটা নিরীহ ইনোসেন্ট মানুষকে তুলে নিয়ে আয়না ঘরে 10 বছর আটকে রাখছেন, তার ছোট একটা বাচ্চা, কোলের বাচ্চা রেখে গেছে, সেই কোলের বাচ্চা এখন হাই স্কুলে পড়ে, তো এই ধরনের অমানবিক ঘটনা যদি দেখে এবং অত্যন্ত নির্মম কষ্টের কাহিনীগুলো যদি পত্রপত্রিকায় আসে, এই মিস্টার কিমের মতো নর্থ কোরিয়ায় সেই ডিক্টেটর মিস্টার কিমও কিন্তু চেতে যাবে বাংলাদেশের উপরে। একটা কাম করছে নাকি মিয়া, আমি মিস্টার কিম, আমি এত কিছু করি, সারা দুনিয়ার মানুষ আমরা দেখতে পারে, কিন্তু তুমি তোমার মতো তো মিয়া ধৈরাই না আমি এইভাবে কোনো মানুষের বিনা বিচারে 10 বছর আটকে রেখে ইনোসেন্ট মানুষকে মানি দেয়, এমন তো আমি করি না। এটা কিন্তু সবাই কিন্তু পলিটিক্যাল, বুঝছেন? সবাই কিন্তু তখন ভালো মানুষ হয়ে যায় অন্য যখন বাটে পড়ে, তখন হিউম্যান রাইটসের এই নিউজটা, ওই রিপোর্টগুলো এতটা ভয়ঙ্কর। তা এখন মনে করেন আমেরিকার সহ যত উন্নত দেশগুলো রয়েছে, ইউরোপ বলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সো if they want to do something to any country and watch the human rights, যদি তারা হিউম্যান রাইটসকে দেখতে চায়, তাহলে তারা কি সিআইএ পাঠায় তারপরে বাংলাদেশে কি হিউম্যান রাইটস দেখবে? ঘরে ঘরে ঘুষকে, বুঝছেন, হিউম্যান রাইটস দেখবে না। তারা দেখবে হলো এই যে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান রয়েছে এই হিউম্যান রাইটস, তার রিপোর্ট দেখবে। এখন সেই রিপোর্ট একটা ভয়ঙ্কর ঘটনা ছাপানো হয়েছে, যেটা কিনা আমাদের আসলে গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা। কারণ যারা বুঝেন এগুলো, বুঝছেন, পলিটিক্স বুঝেন, জিও পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল রিলেশন বুঝেন, তাদের জন্য এটা গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। কিন্তু যারা এগুলো বুঝেন না, কিছু হলে লুঙ্গি উঠে দৌড় দেন আর খালি ভাঙচুরি করেন, ভাই তাদের কাছে এটা কোনো বিষয় নেই, এদেরকে বুঝে কোনো লাভ নাই। তো এই ধারণাটা আমি আগেই করছিলাম যে এমন একটা ঘটনার বাটে পড়ে যাবে। সেটা হলো যে 32 নম্বরে যে বাড়ি ভাঙছেন, সেই 32 নম্বর বাড়ি ভাঙা নিয়ে ওই হিউম্যান রাইটস ওয়াচ একটা বিশাল বড় প্রতিবেদন প্রকাশ করেছে গত 2 দিন আগে। এবং সেই ঘটনাটা, অর্থাৎ এই প্রতিবেদনটা সারা দুনিয়ার যত মানুষ আছে, বিশেষ করে যে হিউম্যান রাইটসের উপর কাজ করে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি আছে, ইউরোপ, আমেরিকার বিভিন্ন হিউম্যান অর্গানাইজেশনগুলো যারা আছে, যারা হিউম্যান রাইটসগুলো অবজার্ভ করে, তো তাদের কাছে তো এই রিপোর্টটা পৌঁছে গেছে। এখন এই রিপোর্টটা কিন্তু ভাই বাংলাদেশের জন্য খুব খারাপ একটা ইঙ্গিত বহন করে, খুবই খারাপ একটা ইঙ্গিত বহন করে। এখন এই রিপোর্টে বলতেছে যে ব্যক্তি এই রিপোর্ট করছে, আজ থেকে মাত্র 6 মাস আগে একই ব্যক্তি আরেকটা রিপোর্ট করেছিল বাংলাদেশের উপর, যখন 5ই অগস্ট ওই যে ছাত্র জনতার যে বিপ্লব হলো। তো সেখানে তারা ন্যারেটিভটা অনেকটা এরকম ছিল যে এখানে ছাত্র জনতা বিভিন্ন অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, সরকারের অন্যায়, বিভিন্ন অন্যায় ডিসিশনের উপর, সরকারের বিভিন্ন অনাচার, আকাম কুকাম ইত্যাদি এগুলোর উপর ছাত্র জনতা বিক্ষোভ করছে। এবং তখন আওয়ামী লীগ সরকারের যে ল এনফোর্সমেন্টের ছিল, তো তারা তাদেরকে প্রতিরোধ করছে এবং মাইরাতে একেবারে ছারখার করে দিয়েছে, বুঝছেন? তো তাদের নিউজটা ছিল এরকম, অর্থাৎ ছাত্রদের পক্ষে।
ছাত্র জনতার পক্ষে ছিল কিন্তু নিউজ হিউম্যান রাইটসের ওয়াচে। এখন এই হিউম্যান রাইটস ওয়াচ যখন ছাত্র জনতার পক্ষে নিউজ করছে আজ থেকে মাত্র 6 মাস আগে, তখন কিন্তু পৃথিবীর যত গণ্যমান্য দেশ রয়েছে যাদেরকে আমরা ঘনাই ধরি, বিশেষ করে আমেরিকা, যে মাটিতে বসে আমি ভিডিওটা করছি, তো তারাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যে সাপোর্ট, যারা এরা কিন্তু যত খারাপ হোক না কেন ইউরোপ আমেরিকা, তারা কিন্তু অন্যকে সাপোর্ট করবে না। বিশেষ করে হিউম্যান রাইটসের ব্যাপারে কিন্তু তারা সবাই এক। আমি জানি না এটা তারা করে, যত বড় শত্রু আপনি হন না কেন হিউম্যান রাইটসের মানে ব্যাপারে তারা সবাই এক। তো যখন নাকি হিউম্যান রাইটসের একটা বিরাট সমস্যা হয়েছে, এত মানুষের একটা কিলিংয়ের এই ধরনের ঘটনাগুলো দেখছে, তখন কিন্তু এই যে বাংলাদেশে যে ছাত্র জনতা ছিল একচ্ছত্র একচেটিয়া সাপোর্ট ছিল সারা ওয়ার্ল্ডের মিডিয়া, ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াগুলোতে যদি আপনারা দেখেন, ইন্ডিয়ান টাইমস থেকে শুরু করে হিন্দুস্তান, দি হিন্দু, এইসব পত্রপত্রিকাগুলো যখন যে নিউজগুলো করেছিল সব কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে। কিন্তু 6 মাসের ভিতরে ঘটনা গেছে উল্টা হয়। এখন একই এই হিউম্যান রাইটস এখন নিউজ করতেছে যে বাংলাদেশে দেখেন কি লিখছে, এখানে কি লিখছে শুনলে আপনাদের গায়ের লোম খাড়া যাবে। আগে লিখতো নিরীহ ছাত্র জনতার উপর সরকারের আক্রমণ, তাই না, গুলি হত্যা, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে তারা নিউজ করতো এই হিউম্যান রাইটস ওয়াচ। এখন কি লিখতেছে দেখেন 6 মাস পরে, মব ইন বাংলাদেশ ডিস্ট্রয়েস আউস্টেড প্রাইম মিনিস্টার্স ফ্যামিলি হোম। কি লিখছে, মব ইন বাংলাদেশ ডিস্ট্রয়েস, বাংলাদেশে যে মব তারা ডিস্ট্রয় করে দিয়েছে শেখ হাসিনার বাড়ি। তারপরে কি লিখছে এখানে দেখেন, দুই একটা লাইন করে শোনা, এ মব ইন বাংলাদেশ হ্যাজ ডিমলিশড দ্য ঢাকা ফ্যামিলি হোম অফ আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা. Properties owned by some of our relatives and party leaders were also targeted. The attack, a so-called bulldozer procession, কি লিখছে এখানে, so-called bulldozer procession, অর্থাৎ বুলডোজারের মিছিল নিয়ে, বুলডোজারের মিছিল নিয়ে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনের সমস্ত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এটা একটা মানবিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ আমরা তো মাইর খাওয়ার পাবলিক, তাই না, এই যে ছাত্র জনতা যারা রয়েছেন, 2000 পোলাপান মারা গেছে, 4-5 পোলাপান এখনও হাসপাতালে, 20 থেকে 30,000 পোলাপান আহত। তো এই যে ঘাটা আমাদের ভিতরে রয়েছে, দগদগে ঘাটা, বুঝছেন, তো আমরা আসলে আবেগে পেরে গিয়ে কি করছি, এই মাইল গুতা শুরু করছে, আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজনের বাড়ি থেকে ভাঙচুর শুরু করছে। এখন খেয়াল করেন, যদি কষ্টের দিক থেকে চিন্তা করেন তাহলে আপনি রাইটস আছেন, কষ্টের দিক থেকে নীতিগতভাবে আপনি রাইটস আছেন, কিন্তু রাষ্ট্রীয় আইনে কিন্তু আপনি একটা মারাত্মক অপরাধ করছেন। যত বড়ই ঘটনা ঘটে না কেন, যত কষ্টই আপনি পেয়ে থাকেন না কেন, কিন্তু আপনি কিন্তু সেই কষ্টের প্রতিশোধ নিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারবেন। আর যে ভুল কামটা আমরা করছি, এখন এই যে আমাদের পিনাকদা রয়েছে, উনি ফ্রান্সে থাকেন, উনি হিউম্যান রাইটস সম্পর্কে কম বেশি ভালো জানেন। এখন আমি জানি না উনি কেন এই ছাত্র জনতাকে উস্কে দিলেন এই বিপদে যাওয়ার জন্য। তো এখন এই বাড়ি ধ্বংস কইরা কি হয়েছে ভাই, সবাই তো অলরেডি কম বেশি ভুলে গেছে। এই 32 নম্বর বাড়ি ভেঙে আমরা কি পাইছি কম বেশি, এখন সবাই ভুলে যেতেছে, তাই না। তো এখন এই যে ছাত্র জনতা যে ইউনিটি এই সেই ইত্যাদিতে আছে, অনেকে বলবেন যে এইটা দিয়ে তারা আবারও প্রমাণ করছে 6 মাস পরে যে ছাত্র জনতা ইউনিটি ভাঙেনি। ভাই, আপনাদের যে ইউনিটি ভাঙেনি বা আপনাদের ইউনিটি ঠিক আছে, আপনাদের একটা স্ট্রং পজিশন আছে, এটা প্রমাণ করার জন্য আরও 1000 রকম ওয়ে ছিল, আরও 1000 রকম ওয়ে আছে। এই 32 নম্বর বাড়ি ভেঙে গিয়ে আপনারা বাংলাদেশের কপাল পুড়িয়ে দিচ্ছেন। এবং আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, তাকে তো বেচারা বিরাট প্রশ্নের মুখে গিয়ে পড়ছে, বিরাট প্রশ্নের মুখে গিয়ে পড়বে। এখন যত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো হবে এবং বাংলাদেশকে যখন মিস্টার ইউনূস রিপ্রেজেন্ট করতে যাবে, প্রথমেই তো তাকে এই প্রশ্নটা করবে যে কিরে ভাই, আপনি না নোবেল প্রাইজ বিজয়ী, আপনি না বাংলাদেশ সরকার প্রধান, বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্ট হর, কেয়ারটেকার গভর্নমেন্ট হর, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হর, যে গভর্নমেন্টে হোক না কেন, বাই দিস টাইম ইউ আর দ্য চিফ ম্যান ইন বাংলাদেশ, তাই না, আপনি তো বাংলাদেশের প্রধান। তো এখন খেয়াল করে দেখেন, এখন তো তারা গেলেই তো প্রশ্ন করেন কি রে ভাই, চাচা আপনি তো ছিলেন বাংলাদেশের সরকার প্রধান। তো এখন এই যে দিনে দুপুরে হাজার হাজার মানুষ হয়ে বিনা বাধায় সরকারের ছাত্র ছোঁয়ায়, যেহেতু সেখানে প্রশাসন আর মিডিয়ার কেউই ছিল না, সেনাবাহিনীর লোকজন ছিল না, তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষ আমরা বলতে পারি যে সরকারের টোটাল সাপোর্ট ছিল। আর নাইলেতে সরকারের যে ল এনফোর্সমেন্ট বাহিনী ছিল, তারা তো তাদেরকে প্রতিরোধ করতে পারতো, এই ভাঙ্গার হাত থেকে বাঁচাইতে পারতো, কিন্তু সরকার তো সেটা করেনি। তার মানে এই হিউম্যান রাইটসের যে প্রতিবেদনে সেটা তারা বলতেছে যে সরকারের ইশারাতে, অর্থাৎ সরকার এটাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাপোর্ট করছে, যে কারণে 32 নম্বর সহ অনেকগুলো বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এই ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার আইনে, তারপরে বা আন্তর্জাতিক যে কোনো আইন, ইভেন বাংলাদেশের আইনে, ও আন্তর্জাতিক পর্যন্ত যেতে হবে না, বাংলাদেশের আইনে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কোনো আইন আপনি নিজের হাতে নিতে পারবেন না। তো এখন মোহাম্মদ ইউনূসকে যদি বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে যে আপনি সরকার প্রধান থাকা অবস্থাতে এই ঘটনা ঘটছে, এবার অ্যান্সার দেন, উনি কি অ্যান্সার দেবে আমার মাথায় তো ঢুকে না।
উনি কি অ্যান্সার দিবে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো তো উনি তো যাবে 2 দিন আগের পরে যাবে, জাতির সঙ্গে তো ঘন ঘন যায়, এর আগে বহুবার উনি গেছে, বহুত পুরস্কার টুস্কার নিয়ে এসেছে, আমাদের জাতির গর্ব। এখন উনি বাংলাদেশের সরকার প্রধান থাকা অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ যদি এই প্রশ্ন তারে করে যে আপনি তো ছিলেন সরকার প্রধান, আমরা তো পত্রপত্রিকা ইউটিউব ফেসবুকে কখনো কোনোভাবে তেমন কোনো বাধা দেখিনি এই ছাত্র জনতাকে এই বাড়ি ভাঙার হাত থেকে আপনি চেষ্টা করছেন। হতে পারে সে আমাদের দগদগে ঘা আছে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছি, কিন্তু প্রতিশোধটা ভুলভাবে করা হয়েছে, ভুলভাবে করা হয়েছে। তো এখন যে হিউম্যান রাইটস ওয়াচ 6 মাস আগে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কথা বলতো, সেই হিউম্যান রাইটস ওয়াচ এখন পলিটিকে বলতেছে যে এই যে মব জাস্টিস শুরু হয়ে গেছে আর পাবলিক সব পাগল হয়ে গেছে, বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার বলে তেমন কোনো কিছু নাই, হত্যা খুন ধর্ষণ এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, এবং সরকার নির্বাক, অর্থাৎ সরকার এই ব্যাপারে তেমন কিছুই করতে পারছে না, তাদের কোনো স্ট্রং স্টেপও দেখা যাচ্ছে না। তো এই রিপোর্টে সেগুলোই বলা হয়েছে। তা এখন এগুলো যদি বলা হয়, এটা কিসের ইঙ্গিত জানেন? 2021 সালে এবং 2000 সালে যখন ওই যে বাংলাদেশের র্যাব যখন ওই যে স্যাংশন খেলো না, 2021 সালেই তো মনে হয়, 2021 সালে যখন বাংলাদেশ স্যাংশন খেলো, কে দিল? আমেরিকা দিল। এবং কী কারণে দিয়েছিল? এই ওই এক্সট্রা জুডিশিয়াল যে কিলিংগুলো ছিল, র্যাব বিনা বিচারে যে মানুষকে ধরে এনে ক্রসফায়ারের নামে মারতো, তো তখন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু র্যাব স্যাংশন খায় এবং বাংলাদেশ কিন্তু সারা ওয়ার্ল্ড মিডিয়ার আলোচনায় আসে, এবং আওয়ামী লীগ সরকার কিন্তু বিরাট বড় একটা বিপদের ভিতরে পড়ে, এবং এর থেকে বের হইতে কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগ সরকার তো চলে গেছে, তো সে সরকার থাকা অবস্থাতেই পারেনি, এবং এই যে স্যাংশন খাওয়াটা এটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার কারণে, এটা তো আপনারা কম বেশি বুঝেন। তো এখন একই ঘটনা ঘটতে যাচ্ছে হলো এখন ডক্টর ইউনূসের ক্ষেত্রে। এখন মজার ব্যাপার হলো যে হিউম্যান রাইটস ওয়াচে 2 দিন আগে শেখ হাসিনাকে বলতো ভিলেন আর আম জনতাকে বলতো হিরোজ, আর এখন সেই হিউম্যান রাইটস ওয়াচ এখন শেখ হাসিনাকে বলতেছে ভিকটিম আর আম জনতাকে বলতেছে ভিলেন, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো এখন এই নিউজ এবং রিপোর্ট যেহেতু হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে, এটাতে আমেরিকার নজরে আসবে, ব্রিটেন, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন যারাই বলে না কেন সবার নজরে আসবে, এবং এরকম যদি আর 2-4টা ঘটনা ঘটে, ভাই বিশ্বাস করেন, আমি এই মানে কসম খাই বলতেছে, বুঝছেন, বিশ্বাস করেন কসম খাই বলতেছে, আজকে তো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, তাই না? 6 মাসও যাবে না, বুঝছেন, 6 মাসও যাবে না, এই ইউনূস সরকার স্যাংশন খাই বইব, এই ইউনূস সরকার স্যাংশন খাই বইব। এখন তো এই নিউজ বাংলাদেশে যত পর্যবেক্ষক আছে, সরকারের যত অ্যানালিস্ট, যত বিজ্ঞ লোকজন আছে, এরা তো খুব ঘাম বেড়ে গেছে তাদের, বুঝছেন, ঘাম বেড়ে গেছে। ওইখানে পিনাকদা জেনে করুক আর না দেও করুক, উনিও কিন্তু পরবর্তীতে এইসব ঘোষণা দিচ্ছে, বাইরে মাপ চাই তোদের কাছে, যে যার ঘরে ফিরে যা, মব জাস্টিসে যাইস না, এইসব ভাঙচুরে যাইস না। এইসব ভাঙচুরে যদি হয় তাহলে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে ছাত্র জনতার যে সাপোর্টটা রয়েছে, সিম্প্যাথিটা রয়েছে, তারা 2000 প্লাবান আমাদের মারা গেছে, যে সিম্প্যাথিটা রয়েছে সেই সিম্পিটার উপরে ধুলা জমে যেতেছে, বুঝছেন, কাহিনী এখন আস্তে আস্তে উল্টা হয়ে যেতে। এখন এই হিউম্যান রাইটসের কারণে যদি ইউনিট সরকার যদি স্যাংশন খায়া যায়, মুখ দেখামু কোথায় বলেন? কি হইব গিয়ে? সাপোর্ট থাকবে? কোন ইন্টারন্যাশনাল সাপোর্ট আপনারা পাবেন? কোনো ফরেন সাপোর্ট আপনারা পাবেন? কোনো দেশ থেকে এই ছাত্র জনতার সাপোর্ট পাবে? যখন হিউম্যান রাইটস ওয়াচে যখন এইগুলো একের পর একে রিপোর্ট করতে থাকবে যে বিচার বহির্ভূত এই ধরনের হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত বাড়িঘর ভাঙচুর, বিচার বহির্ভূত এখন আগুন জ্বালাও পোড়াও, এবং সরকার নির্বাহ কোনো অ্যাকশন নিচ্ছে না, তার মানে এগুলো সবই যাই হলো সরকারের উপর, ঠিক যেমনটা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে গিয়ে। তো ভাই এইগুলো অবস্থা। তো একটা কথা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো, ভাই কিছু হইলেই লুঙ্গি উঠে দূর দিয়ে না, বুঝছেন, কিছু হইলেই লুঙ্গি উঠে দূর দিয়ে না, এটি হলো আমাদের বিরাট একটা সমস্যা, ভাই বিরাট একটা সমস্যা। একটা জিনিস আমরা সুস্থভাবে ভাবি না যে আমি যে লুঙ্গিটা দূর দিতেছি, আমি না ভাঙলাম, ভাঙার পর কী হবে? ভাঙ্গা আমরা কী পাইছি? ভাঙ্গা আমরা কী পেয়েছি? হ্যাঁ, মনের যে ঘা ছিল সেটাও তো সামান্য সময়ের জন্য একটুখানি মলম লাগাইছি, সামান্য সময়ের জন্য, কোনো উপকার হয়নি। বুঝান কী কী উপকার হয়েছে আমাদের? কোনো উপকার হয়নি। কিন্তু খেয়াল করে দেখেন, এটা ভাঙতে গিয়া যে প্রবলেমের ভিতরে পড়ছে, এটা সরকারকে বিরাট বিপদের মুখে এখন ফেলবে। আমরা আমাদের সরকারকে, ইউনিট সরকার হলো আমাদের সরকার, ছাত্র জনতা সরকার, এই গিয়ে এখন পড়বে বিরাট বিপদে। তো এখন আপনারা যদি এই ভাঙচুরে না গিয়ে টেকনিক্যালি কাজটা কিন্তু অন্যভাবে করতে পারতেন। কিভাবে? আপনারা এটা সরকারের উপরে চাপে দিতেন, সরকারের কাছে দাবি দিতেন, সরকারের প্রশাসন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, সরকারের হাতে জাস্টিস আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কত কিছু আছে। এই যে শেখ হাসিনা ম্যাডাম যে 17 বছর ধরে বিভিন্ন আকাম কুকাম করে গেছে, ম্যাক্সিমাম তার যে ডিসিশনগুলো সেগুলো কোর্টের উপরে চাপে দিয়েছে, এবং শেখ হাসিনা বলতে এটা আইন অনুযায়ী হয়েছে, সংবিধান অনুযায়ী হয়েছে, কোর্টের রায় অনুযায়ী হয়েছে, যার ফলে এরকম শত শত ঘটনা বাংলাদেশে বিচার বহির্ভূত ঘটনা ঘটছে, সেখান থেকে শেখ হাসিনা কিন্তু বেঁচে গেছে। 17টা বছর এইভাবে কিন্তু বেঁচে আইছে, তারপরে 2-4 বার বাটে পড়ছে, কিন্তু 17টা বছর তো বেচারা টিকে ছিল। কিন্তু ইউনিট সরকার মাত্র 6 মাসের ভিতরে বোল্ড আউট হয়ে গেল।
6 মাসও লাগলো না, বোল্ড আউট হয়ে গেল। আজকে ইউনিট সরকার চাইলে আপনারা যদি ইউনিট সরকারের মাধ্যমে এটা করাতে পারতেন যে ভাঙবি বাড়ি ভেঙে তোরা শান্তি পাবি, তো ভালো কথা, বাড়ি ভেঙে তোরা শান্তি পাবো। ইউনিট সাহেব শেখ হাসিনা ম্যাডামকে ট্রায়ালে নিয়ে আসতে পারতেন, উনি হাজির দিত না, হাজির হইতো না। তো হাজির না হলে কি হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তো স্বাভাবিকভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, তো 32 নম্বর এই ধানমন্ডির যে বাড়িটা আছে এটা তো শেখ হাসিনার, তার ফ্যামিলি, তো এইটাও সরকারের নিয়ন্ত্রণে আসে। এখন সরকার যখন এটা বাজেয়াপ্ত করে নেবে তখন সরকারের উপর ডিসিশন পড়ে বাড়ি দিয়ে তারা কি করবে। চাইলে এটাকে কোর্টে পাঠাতে পারতো ডিসিশনের জন্য, সরকার একটা প্রস্তাব দিতে পারতো যে এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো নাকি মন্দির বানাবো, কথার কথা, এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো না মন্দির বানাবো, এটা এখন একটা সরকারের খাস সম্পত্তি। তো এখন যদি এটা কোর্টে পাঠাতো, কোর্টে দুই পক্ষের লয়ারের কথাবার্তা হইতো, বাতচিত হইতো, তারপরে কোর্ট থেকে একটা ডিসিশন হইতো। তো আমরা বাংলাদেশের মানুষ তো জানি কোর্ট কাছারি হলো সরকারের পক্ষে থাকে। এখন যে ইউনিট সরকার ক্ষমতায় আছে, তো কোর্টের যে রায়গুলো 90% আপনারা ধরে নিতে পারেন সরকারের পক্ষেই আসার কথা। এইগুলো যুগ যুগ ধরে বাংলাদেশে হয়ে আছে। যারা সরকার প্রধান থাকে, কোর্ট কাছারি জাস্টিস যারা কম বেশি থাকে, তো মানে এর কথাই বলে, সরকারের কথাই বলে, রায়গুলো সরকারের পক্ষেই যায়। তো এইভাবে টেকনিক্যালি কোর্ট থেকে রায় নিয়ে আসতে পারে। কোর্টে তখন বলতো যে ভাই 32 নম্বর বাড়ি ভাঙার ডিসিশন হয়েছে এবং এখানে আমরা একটা মসজিদ বানাবো। তো কোর্ট বলতো হ্যাঁ কোনো সমস্যা নেই, যেহেতু শেখ হাসিনা সেই বাড়ি বাজেয়াপ্ত এখন হয়ে গেছে, মালিক এখন সরকার, তো ঠিক আছে এটাকে ভাঙো এবং এটাকে মসজিদ বানাও। এখন এই ঘটনা যদি আপনারা ঘটাতে পারতেন তাহলে হিউম্যান রাইটস ওয়াচে তো ভাই বলার কিছু ছিল না, ডোনাল্ড ট্রাম্পের তো কোনো প্রবলেম নাই, হিউম্যান রাইটসের বলার কিছু নেই, ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রবলেম নাই। কেন? কারণ এটা দিয়ে যদি ইউনুস সাহেবকে তখন প্রশ্ন করতে, ইউনুস সাহেব বলে দিতে ভাই আমি তো কিছু করিনি, আমি বেচার একজন ক্রিমিনাল, তাকে আদালতে হাজির হতে বলছে, আইনের মুখোমুখি হতে বলছে, সে পালিয়ে চলে গেছে অন্য দেশে। তো যার ফলে এগুলো যা করছে বাংলাদেশে জুডিশিয়ালি যে ডিপার্টমেন্ট আছে, বিচার বিভাগ আছে, যা করছে বিচার বিভাগ করছে, আমরা কিচ্ছু করিনি। ইউনুস সাহেব এক কথা বলে ধরে আমরা এগুলো কিচ্ছু করি ভাই, বাংলাদেশের বিচার বিভাগ হলো স্বাধীন, যা করার করছে আদালত করছে, যা করার করছে বিচারকরা করছে, জাস্টিস, আমি কিচ্ছু করিনি, আইন অনুযায়ী চলছে। তো ভাই বড় বাঁচা হয়ে যেতে, বুঝছেন, বাড়িও ভাঙে হইতো, প্রতিশত আপনার পাইছেন, ওইখানে একটা মসজিদও হইতো, প্লাস সারা বিশ্ব থেকে আপনাদের প্রতি একটা ভালো সাপোর্ট, যেটা 6 মাস ধরে হয়ে আছে সেই সাপোর্টটা থাকতো। এখন বহির্বিশ্বের সাপোর্ট ছাড়া ভাই আপনার একদিনও টিকতে পারবেন না। এই ছাত্র জনতা যারা বলেন একদিনও টিকতে পারবেন না, কারণ বাংলাদেশে যে পরিমাণ সহযোগিতা পায় সারা বিশ্ব থেকে, যে ডোনেশন হিসেবে যে আর্থিক সহযোগিতাগুলো পায়, আর বাংলাদেশে যে পরিমাণ অর্থ ইনকাম করে এই রেমিটেন্সের মাধ্যমে অন্যান্যভাবে, বাংলাদেশ সরকার কিন্তু বাজেট করার মতো সেই টাকাও থাকে না, জানেন তো আপনারা। তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হলো এটা। তো প্রতি বছরে বাংলাদেশের এই বাজেটের জন্য, অর্থনীতির জন্য অন্য দেশের উপর, ফরেন এইডের উপর হেল্প চাইতে হয়। আর যদি এই সহযোগিতা না করে, তো বাংলাদেশ তো ভিক্ষা থাল নিয়ে এবার আসতে পারবো, বুঝে এবার। তো কাজেই বিদেশিদের সাথে সম্পর্ক ছাড়া, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক ছাড়া ভাই আপনারা টিকতে পারবেন না। তো যাই হোক ভাই, যা বুঝান বুঝেছি, যা বোঝার বুঝছেন। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়েস।